এটাই হচ্ছে সেই স্মার্টফোন যার রিয়ারে আপনি যদি এটাকে অ্যাটাচ করে দেন এটা লেগে থাকবে এবং ফোনটা চার্জ হতে শুরু করবে। ইনফিনিক্স নোট 40 প্রো ফাইনালি বাংলাদেশে অফিসিয়াল এবং এটা লঞ্চ হয়ে গেল। কয়েকদিন আগে এই ডিভাইসটা গ্লোবালি লঞ্চ হয় এবং সেই লঞ্চিং ইভেন্টে আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে এবং আপনারা এটার একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও পেয়েছিলেন। বাট আজকে আমরা ফাইন্ড আউট করবো এই ডিভাইসের কি অবস্থা, ভালো মন্দ এভরিথিং, ফুল রিভিউ পেতে যাচ্ছেন। এই ডিভাইসটার বেশ কিছু স্পেশাল জায়গা রয়েছে। ফার্স্ট অফ অল এর চার্জিং সিস্টেম, আপনি এটার সাথে 3 রকমের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা পেয়ে যাচ্ছেন ফ্রিতেই, আপনি ফোন কিনলে এটা ফ্রিতে পাবেন, যে এভাবে রিয়ারে অ্যাটাচ করলেই চার্জ হয়ে যাবে। দেন এটার সাথে রেগুলার চার্জার তো পাবেন, এই যা 70 ওয়াটের, এর পাশাপাশি ম্যাগনেটিক চার্জিং সিস্টেম, ওয়্যারলেস চার্জিং সিস্টেম সেটাও পেয়ে যাচ্ছেন। তো একটা ডিভাইসের সাথে 3 রকমের চার্জিং সিস্টেম পাওয়া যাচ্ছে। আবার এর ডিসপ্লেটা সুপার লেভেলের কার্ভ এবং ডিসপ্লেটা সত্যিই একদম ফ্ল্যাগশিপ টাইপের একটা ভাইব দেয়। রিয়ার প্যানেলের ডিজাইনটা দেখুন, না এই যে এটা না, এটাকে ডিজাইন ভাবলে ভুল করবেন, এটা একটা কেস, বাট কেসটাই দেখুন কত সুন্দর। প্লাস এর যে ডিজাইন রিয়ার প্যানেলে সেটাও বেশ সুন্দর। ভিগান লেদার রয়েছে, 108 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, জেবিএল টিউনড ডাবল স্পিকার আছে এবং বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 12256, 8256 জিবি। ইনফিনিক্সের প্রথম কোনো ডিভাইস এত কিছু নিয়ে আসতে আমরা দেখলাম এবং 12 জিবি র্যাম ভ্যারিয়েন্টে মনে হয় প্রথম আমরা দেখছি। তো আজকে আমরা এর ভালো মন্দ সবকিছুই বিচার করে ফেলবো। প্রথমে যদি এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে বলতে যাই, ভাই ডিজাইনটা সুন্দর। রিয়ার প্যানেলটাতে ভিগান লেদার রয়েছে যার ফলে একটা প্রিমিয়াম ভাইব দেয় এবং ফোনটা বোথ সাইড থেকে হালকা কার্ভ হওয়াতে এটা কিন্তু এক হাতে নিয়েও ব্যবহার করার উপযোগী এবং হাতে কোনো ধরনের বাজে ফিল দিচ্ছিল না। লং টাইম ক্যারি করার জন্য দারুণ। 190 গ্রামের মতো এর ওয়েট, যেটাকে আমি খুব বেশি ভারী বলতে পারছি না এর সাইজ অনুযায়ী, এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও খারাপ বলা যাচ্ছে না। এদিকটা একটু ভারী বাট খুব একটা প্যারা দেবে না সে বিষয়। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিতে পারে নাই কারণ ফোনটা বেশ স্লিম। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, আইআর ব্লাস্টার সেন্সর আছে, ডুয়াল স্পিকার আছে, টাইপ সি পোর্ট আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাকই লেগেছে, অনেকের কাছে একটু নিচে লাগতে পারে। এটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। প্রোটেকশন হিসেবে এখানে রয়েছে কর্নিং গরিলা গ্লাস, তবে ভার্সন কোনটা ওটা জানতে পারিনি। আর এটাতে IP53 রেটিং রয়েছে, হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ বলতে পারছেন আর কি। 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এতে এবং চার্জিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 70 ওয়াটের মেইন চার্জার। সো এইটা খুব দ্রুত চার্জ হবে এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই জিনিস দিয়ে চার্জ করতে পারবেন। তৃতীয় নম্বরে এটার সাথে একটা আপনারা ওয়্যারলেস চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, যাও ম্যাগনেটিক। সো এই সমস্ত জায়গাগুলো বেশ স্ট্রং এবং এইটার থেকে আমরা ব্যাকআপ 6.5 ঘন্টা প্লাস পেয়েছি, যেটা খারাপ না, এসওটি। তো একদিন ইজিলি চালানো যাবে 120 হার্টজ অন রেখেও বলা যায়। অলরাইট, ডিসপ্লে এটাও একটা বিশেষ আকর্ষণ, কারণ সাধারণত কার্ভ ডিসপ্লের ফোনগুলো আমরা আগে দেখতাম 50K উপরে, বাট রাইট নাও কিন্তু আমরা 30K এর আশেপাশে পেয়ে যাচ্ছি, ইভেন অফিসিয়ালি পেয়ে যাচ্ছি 30K এর নিচেও পাওয়া যাচ্ছে। তবে এইটা ডিসপ্লেটার ভাই ভিউ মারাত্মক ছিল, হাতে কোনো ধরনের মিসটাচ জনিত প্রবলেম ফেস করতে হয়নি আমাকে। আবার এটার কালার রিপ্রোডাকশনও বেশ ভালো দেখছি, এটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের প্যানেল, যার সাইজ 6.78 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশন। ব্রাইটনেস পাচ্ছেন 1300 নিটস পিক। তো 1300 নিটস দিয়ে ইনডোরে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও দেখা যায়। ডিরেক্ট সানলাইট একটু স্ট্রাগল করে ঠিকই, বাট চালানোর উপযোগী ছিল, ক্যামেরা দিয়ে ছবি তোলার উপযোগী ছিল, কোনো ধরনের প্রবলেম পাইনি। কালার রিপ্রোডাকশন মনে হয়েছে এটা একটু ভিভিডের দিকে কালার দেয়, একেবারে ন্যাচারাল টোন না, একটু কালার বুস্টেড টাইপের লেগেছে আর কি। 89.8% হলো স্ক্রিন টু বডি রেশিও, তো বেশ ভালো একটা ভিউ দিতে পারবে, এটা বুঝতেই পারছেন। এর যে পাঁচল কাটআউটটা, এটা চাইলে আরেকটু ছোট রাখা যেত, তবে এটা যে অনেক বড় এমনটাও কিন্তু না। ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমাদের ভালো ছিল। অনেক সময় দেখা যায় ডিসপ্লে বেশি ব্রাইট হয়ে গেলে হিট জেনারেট করতে থাকে, তবে এই ডিসপ্লেটা নর্মাল অবস্থায় ওরকম হিট জেনারেট আমরা করতে দেখিনি যখন কিনা আমরা ভিডিও দেখছিলাম। গেমিং টাইমে যখন একটু হিট জেনারেট করে তখন ওইটা ফিল পাওয়া যায় ঠিকই। ক্যামেরা 108 মেগাপিক্সেল মেইন, 2 মেগাপিক্সেল করে দুইটা শুটার আছে সহকারী সেন্সর। এরপরে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 32 মেগাপিক্সেলের। ওকে ফাইন, ঠিক আছে। দেখুন সেটআপটা আরো সুন্দর হতে পারতো যদি এটা 108 মেগাপিক্সেল পাশাপাশি একটা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দেওয়া হতো। ওইটা আমাদের না আরো বেশি কাজে লাগতো। আই নো আল্ট্রা ওয়াইড কিনতে গেলে একটু বেশি খরচ করতে হবে কোম্পানিকে, তারপরেও ইনফিনিক্স চাইলে আমার মনে হয় এই রিস্কটা নিতেই পারতো। এনিওয়ে, এর ক্যামেরার রেজাল্ট কি সেটাকে একটু দেখি। যেমনটা দেখছি শার্পনেস ভালোই, ডিটেলও ভালোই। কিছু কিছু ছবির ক্ষেত্রে আমার মনে হয়েছে একটু বেশি শার্প করে প্রেজেন্ট করছে, কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে, একটু বুস্টেড, একটু স্যাচুরেটেড করে প্রেজেন্ট করছে, ভাইব্রেন্ট টাইপের। বিশেষ করে গ্রিন কালারগুলোকে আপনি দেখবেন ওরকমটা। আবার শ্যাডোর দিকে একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতাও আছে, ছবির মাঝে যে শ্যাডো এরিয়াগুলো ওগুলো একটু বেশি কন্ট্রাস্টি মনে হয়েছে আমার কাছে। একটু ওয়ার্মের দিকে নেয় কিছু কিছু ছবি। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ওকে ছিল। তবে একটা বিষয় খেয়াল করলাম, প্রত্যেকটা ছবিতে একরকম টাইপের কালার প্রেজেন্ট করতে পারছে না। কখনো কখনো কালারের কিছু তারতম্য রয়েছে, কালারটা কখনো একটু ফেরিশ টাইপেরও লেগেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কালারটা বুস্টেডও লেগেছে। সন্ধ্যাবেলা বা লো লাইট এরিয়াতে দেখছিলাম এটা একটু কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দেয়, তখন ওয়ার্মটা আমার কাছে একটু বেশি লাগছে এবং ছবি ধীরে ধীরে ডিটেল হারাতে শুরু করে, একটু সফট টাইপের ছবি দেয় আর কি। নাইট মোড অন করে নিলে দেখবেন যে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়, বাট বেশ কিছু সময় আপনাকে স্টাডি করে ধরে রাখতে হবে এবং স্টাডি করে ধরে রাখতে পারলে তখন আউটপুটটা আপনি ভালোই পাবেন এর থেকে। তবে হেভি লাইট থাকলে লো লাইটের ভিতরে যদি হেভি লাইট থাকে, ওইটা কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খেয়ে যায় এই ডিভাইস। এটিতে কিন্তু 3x লসলেস জুম টেকনোলজি ব্যবহার হয়েছে। 3x আপনি ছবি তুলতে পারবেন,
কাজেও লাগাতে পারবেন। বাট এটা মোটেই অপটিক্যাল জুম সিস্টেম না, দ্যাটস ওয়াই 1x এর মতো ওই লেভেলের ক্ল্যারিটি বলেন বা ডিটেল আপনি পাচ্ছেন না। তারপরেও আপনি প্রপার লাইটিং কন্ডিশনে নিতে পারলে সেই ছবিগুলোকে কাজে লাগাতে পারবেন। তবে সেই বিষয়টা আরো বেশি করে কাজে লাগবে 2x এ যখন আপনি কিনা পোর্ট্রেট নেবেন। 2x এ পোর্ট্রেট নিলে আমাদের ছবিগুলো দেখতেও সুন্দর লাগে, মানে হিউম্যান শেপটা বা বডি শেপটা আরো বেটার পাওয়া যায়, ঠিকঠাক পাওয়া যায়, এবং এজ ডিটেকশন আমরা মোটামুটি ভালো দেখছি। আবার মেইন সাবজেক্টকে যে খুব বেশি কালার টোনটা শিফট করে ফেলে এমন না, একটু সফট করে একটু ব্রাইট করে দেয়, দেখতে খারাপ লাগে না আর কি। বাট ওই যে শেপটা যেহেতু চেঞ্জ করে দেখায়, পারফেক্ট শেপে দেখায়, এই জন্য বেশি ভালো লাগবে এর পোর্ট্রেট মোড। ম্যাক্রো শুটার আছে, ওইটা একেবারে অ্যাজ ইউজুয়াল ছিল, একটু ভালো লাইট দিতে পারলে কাজে লাগাতে পারবেন, আদারওয়াইজ এটা কাজে লাগবে না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে ভালো লেগেছে। ইনফিনিক্সের অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করে আমি বলবো এটা ডাইনামিক রেঞ্জটা বেশ ভালো ছিল। অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো রেজাল্টই দিচ্ছে। কালারটা একটু শিফট করে যদিও, তারপরে প্রপার লাইটিং কন্ডিশন আই হোপ এর ছবি ভালো লাগবে। বিশেষ করে শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই পাওয়া যায়, স্ক্রিনটা হালকা একটু সফট করে দেয়। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS, তবে 1080p তে নিলে আপনি 60 FPS ও রেকর্ড করতে পারবেন। তবে ইআইএস পাবেন শুধুমাত্র কিনা আপনি 1080p 30 FPS এর ক্ষেত্রে, তখন এটা মোটামুটি স্টেবল হয়, ভালো লাগবে। বাট ওই যে হাই FPS এর বিষয়টা মিস করবেন। আবার যদি আপনি 2K 30 FPS রেকর্ড করেন সেক্ষেত্রে আরো বেশি ডিটেল পাবেন, বাট সেই ভাবটা একটু বেশিই পাওয়া যায় আর কি। ভিডিও মোটামুটি অ্যাভারেজ ছিল। ইনফিনিক্স আমার মনে হয় ক্যামেরায় আর একটু ফোকাস দিতে পারতো, একটা আল্ট্রাওয়াইড দিয়ে দিলে এটার ক্যামেরা কোয়ালিটি আমরা যা পেয়েছি তখন আর এগুলো নিয়েও কমপ্লেন হয়তো কেউ করতো না। নোট 40 প্রো রান করছে XOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে দুইটা ভ্যারিয়েন্টে, 12256 এবং 8256 ভ্যারিয়েন্টে। স্টোরেজ টাইপ UFS 2.2 আর প্রসেসর MediaTek Helio Z99 আলটিমেট। এবারে অনেকেই বলবেন বাংলাদেশে কি তাহলে 4Gটা লঞ্চ করলো? জি, এটা 4G ভ্যারিয়েন্ট। এটার একটা 5G ভ্যারিয়েন্ট হয়ে থাকে যা সবকিছু সেম অফার করছে, বাট প্রসেসর সেকশনে আমরা MediaTek Dimensity 7020 পাচ্ছিলাম। তো ওই ফোনটা যদি বাংলাদেশে লঞ্চ করতো এই দামেই, লাইক এইটার দাম কত? বেস ভ্যারিয়েন্ট 31,000, পরবর্তী ভ্যারিয়েন্ট 34,999। তো এইরকম প্রাইস পয়েন্টে যদি কিনা ওই প্রসেসর দিয়ে আসতো তাহলে ভাই এটা রিপিট করা অসম্ভব ছিল অন্য ডিভাইসের। যাই হোক, MediaTek Helio Z99 আলটিমেট আসলে কেমন? এইটা বেসিক্যালি MediaTek Helio Z99ই। তো ওইটার একটা নিউ জেনারেশন ভার্সন বলতে পারেন, লেটেস্ট এবং হালকা ওভারক্লকড ভার্সন বলতে পারেন। তো এটা আগের চাইতে কি অনেক আহামরি পারফরমেন্স দিবে? ব্যাপারটা আসলে এরকম না, নিউ জেনারেশন অ্যাপের সাথে আরেকটু ভালোভাবে সিঙ্ক করবে, স্লাইটলি বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। তবে খুব বেশি এক্সপেকটেশন রাখা যাবে না, যা কিনা আমরা MediaTek Helio Z99 এর উপরে রাখতাম ওটুকুই। আবার এই প্রসেসরটাই বলা যায় আর একটু কম দামেও পাওয়া যায় কিন্তু অফিসিয়ালি 20K থেকে আপনি 30K এর মধ্যে আরো বেশ কিছু ডিভাইসে পেয়ে যাবেন। তো সেই জায়গায় বলতে হয় পারফরমেন্সটা আর একটু বেটার হওয়া দরকার ছিল, বা 5Gটা আসলে আর কোনো কমপ্লেইন থাকতো না। আচ্ছা, এখন এইটা থেকে কেমন পারফরমেন্স আশা করতে পারেন? আপনার যদি এমন একটা ডিভাইস প্রয়োজন হয় রেগুলার পারফরমেন্স দিবে, যে ডিভাইসটা দিয়ে আমি কি করব, হয় সোশ্যাল মিডিয়া চালাবো, মাঝে মধ্যে ছবি তুলবো, গান টান শুনবো, দেখবো, আমি অ্যাট এ টাইম 5-7টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, আমি মাঝে মধ্যে গেমিং টিমিং করবো টুকটাক, সেক্ষেত্রে এই ডিভাইস আপনাকে বেশ ভালোভাবেই সাপোর্ট দিতে পারবে, ওইটুকু হ্যান্ডেল করতে পারে, কোনো প্যারা নাই। যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইমে খুব বেশি নিতে দেখছি না, মোটামুটি ফাস্ট বলতে পারেন। আবার মাল্টিটাস্কিংও এটা একটা ভালো রেজাল্টই দিচ্ছে, প্লাস ফোনটা খুব বেশি হিট জেনারেট করছিল না রেগুলার কাজ বাজে। আবার যেহেতু এটাতে র্যাম টাইম একটু ভালোই পাচ্ছেন, 12GB 8GB, যা র্যাম ম্যানেজমেন্টেও কিন্তু ভালো একটা দক্ষতা দেখাতে পারছে, অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন রান করে রাখতে পারছে। তবে গেমিংয়ে আহামরি একটা এক্সপেকটেশন আপনি রাখতে পারেন না। যেমন আমরা PUBG, ফ্রি ফায়ার, তারপর জেনশন ইম্প্যাক্ট এই ধরনের গেমগুলো প্লে করছিলাম। PUBGর ক্ষেত্রে সর্বোচ্চ HD হাই ফ্রেম রেটে খেলা যায় এবং হ্যাঁ ওরকম সেটিংসে এটা প্লেয়েবল রেজাল্ট দেয়। তবে একটু লোয়ার সেটিংসে আর একটু বেটার রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইস, এবং গেমিং টাইমে এটা হিট জেনারেট করতে দেখছিলাম আমরা 36.5 ডিগ্রির আশেপাশে আর কি। অন্যদিকে গেনশন ইম্প্যাক্টে আমরা লোয়েস্ট 30-তে দেখছিলাম, মোটামুটি এইটা 28 to 29 এর মাঝে ফ্রেম রেটটা ওঠানামা করে আর কি, এবং তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করছিল তখন। এখন বিষয় ওটাই, মাঝে মধ্যে টুকটাক গেমিং করলে সমস্যা নেই, আর যদি ডেডিকেটেডলি গেমিং ফোন চান তাহলে হয়তো এরকম প্রাইস পয়েন্ট আপনাকে আনঅফিশিয়াল অন্য কিছু খুঁজতে হচ্ছে। JBL টিউনড স্টেরিও স্পিকার আছে, এটার সাউন্ড কোয়ালিটি ভালো, বিশেষ করে গেমিং টাইমে একটা ভালো ভাইব পাচ্ছিলাম, এবং যখন আপনি ভিডিও টুডিও দেখবেন তখনও ভালো লাগবে, এবং সাউন্ড বেশ ক্লিয়ার, যদিও একেবারে ব্যালেন্স টাইপের সাউন্ড না, এটা একটু লাউড বেশি, তারপরে ভালোই লাগবে এর সাউন্ড আশা করছি। প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, নেটওয়ার্ক রিসেপশনে প্রবলেম নেই, বোথ কানেকশনে ওগুলোও ঠিকঠাক আছে, আর হ্যাঁ ফোনটা দেখতেও সুন্দর আছে। এই হচ্ছে গিয়ে আপনাদের Infinix Note 40 Pro। নোট 40 প্রোর দুর্বলতার জায়গাগুলো যদি আরেকবার একটু ধরিয়ে দিই, এটাতে আমরা আল্ট্রাওয়াইড শুটার পাই নাই, এইটার প্রসেসরটা যদি কিনা 5Gটা দিয়ে আসতো তাইলেও আর কোনো কমপ্লেইন থাকতো না। আর যা আছে হ্যাঁ সেই জায়গায় স্ট্রং পয়েন্ট অনেকগুলোই আছে, যেমন দেখতে বেশ সুন্দর, ডিসপ্লেটা ভালো লাগবে, এটার সাথে আপনারা এই যে এত কিছু পেয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো একেবারেই নতুন, যে বিষয়গুলো আপনারা এনজয় করবেন। চার্জিং সিস্টেমটা ভালো ছিল, ওভারঅল এই জায়গাগুলো ঠিকই এগিয়ে রাখছে। তবে আমার মনে হয় ইনফিনিক্স চাইলে আরেকটু কম দামে এটাকে লঞ্চ করতে পারতো, অথবা এটার যদি 8/128GB ভ্যারিয়েন্ট দিয়েও 30K এর একটু নিচে লঞ্চ করতো তাহলে অনেকের জন্যই সুবিধা হতো। আপনাদের কি মন্তব্য এ ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।